স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দুটি স্থির বিন্দু আধান, কতগুলো একটু খেয়াল করো। ধরা যাক Q1 আর Q2 দুটো বিন্দু আধান পরস্পর থেকে r ব্যবধানে অবস্থান করছে। তাহলে এই বিন্দু আধান দুটির প্রথম শর্ত স্থির হতে হবে, অর্থাৎ কুলম্বের সূত্রটা স্থির বিন্দু আধানের ক্ষেত্রে আধান দুটো বিন্দু, বিন্দু মানে কি, আধান অবস্থান করবে কিসে? নিশ্চয়ই কিছু ভরের উপর, সেটা ইলেকট্রন হলেও তার ভর আছে, প্রোটন হলেও তার ভর আছে, বা অন্য কোনো বস্তু। তো সেই বস্তু কণা বা বিন্দু ভর যার উপর আধানটা অবস্থান করবে, সেই বিন্দু ভরের যে ব্যাস, তার তুলনায় এদের পারস্পরিক দূরত্বটা যথেষ্ট বেশি হবে। অর্থাৎ তুলনা করলে যেন আমরা এটা এই বস্তু কণাটার ব্যাসটাকে দূরত্বের তুলনায় নগণ্য বলতে পারি। সুতরাং বিন্দু আধান কথাটা মাথায় রাখতে হবে। তাহলে Q1 ও Q2 দুটি স্থির বিন্দু আধান যারা পরস্পর থেকে r ব্যবধানে অবস্থান করছে। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, সেটা তড়িৎ আকর্ষণ বলও হতে পারে, তড়িৎ বিকর্ষণ বল হতে পারে। সমপ্রকৃতির আধান হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা হবে বিকর্ষণ বল, আর বিপরীত প্রকৃতির হলে আকর্ষণ বল। আমি এখানে কোনো প্রকৃতিটা লিখিনি। তাহলে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক যখন r স্থির। আবার আধান দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল আধান দুটির মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অনেকে সরলরৈখিক না বলে দূরত্বটা বলে, তো আমি সরলরৈখিক বললাম, আমার মনে হয়েছে এটাতে একটু ভালো বলা হবে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যেখানে Q1 ও Q2 যখন স্থির, যখন Q1 ও Q2 স্থির। তাহলে এই সূত্রটাকে আমরা যদি ভেদের নিয়ম অনুসারে একবারে লিখি, তাহলে লিখতে পারবো A ভ্যারিজেস Q1 Q2 বাই r স্কয়ার। তারপরে আমরা এটাকে লিখতে পারি A ফিজিক্যাল টু KE Q1 Q2 বাই r স্কয়ার, যেখানে KE একটা ধ্রুবক। এই KE এর মান দুটো বিষয়ের উপর নির্ভর করে, এক মাধ্যম, আর দুই একক পদ্ধতি। অর্থাৎ এই সমীকরণটা আমরা কোন একক পদ্ধতিতে প্রকাশ করছি তার উপরও নির্ভর করে। এটা সিজিএস এ কি হয়? সিজিএস পদ্ধতিতে এই ধ্রুবক KE কে আমরা 1/k দিয়ে প্রকাশ করি। কোন মাধ্যমে দুটো স্থির বিন্দু আধান অবস্থান করলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, তার সম্পর্কটা হয় A ফিজিক্যাল টু 1/k Q1 Q2 বাই r স্কয়ার, যেখানে এই k টাকে বলি যে মাধ্যমে আধান দুটো স্থির অবস্থায় আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। অনেক সময় পরম তড়িৎ ভেদ্যতা কথাটাও ব্যবহার করা হয়। তড়িৎ ভেদ্যতা আমরা এটাই বলবো, পারমিটিভিটি। আধান দুটো, ওই নির্দিষ্ট বিন্দু আধান দুটো যদি শূন্য মাধ্যমে ওই একই দূরত্বে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালাটা হলো Q1 Q2 বাই r স্কয়ার। এক্ষেত্রে k এর মানটা, k এর মান শূন্য মাধ্যমে সেটাকে 1 ধরা হয়। k এর মান শূন্য মাধ্যমে 1 ধরা হয়। এখন আমরা এখান থেকে আগে সিজিএস এ আধানের সংজ্ঞাটা দেখে নিই। আধানের সংজ্ঞাটা কি? দুটো
সম প্রকৃতির এবং সমান মানের তড়িতাধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেমি ব্যবধানে অবস্থান করছে। এখন ওই বিন্দু আধান দুটি যদি পরস্পরের প্রতি 1 ডাইন মানের বল প্রয়োগ করে, তাহলে আধান দুটোর প্রত্যেকটিকে আমরা 1 ইএসইউ বা 1 স্ট্যাটোকুলম্ব বলবো। একবার মানটা বসিয়ে দেখি। F0 এর মান 1 ডাইন, Q1 Q2 যথাক্রমে আমরা যদি এই মানটা বসাই Q স্কয়ার, আর এখানে এলো 1 সেমি, তাহলে Q আসে ±1। তার মানে আধান দুটোর প্রত্যেকে ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে। আর আধানগুলোর প্রত্যেকটাকে বলবো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা 1 ইএসইউ বা স্ট্যাটোকুলম্ব বলা হয়ে থাকে। তাহলে আমরা এই কুলম্বের সূত্রানুসারে সিজিএস পদ্ধতিতে আধানের সংজ্ঞাটা আর একবার স্মরণ করে নিই। সমান মানের সমপরিমাণ দুটি বিন্দু আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেমি ব্যবধানে অবস্থান করলে আধান দুটো পরস্পরের প্রতি যদি 1 ডাইন বল প্রয়োগ করে, সমমানের সম প্রকৃতির দুটি স্থির বিন্দু আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেমি ব্যবধানে অবস্থান কালে যদি পরস্পরের প্রতি 1 ডাইন তড়িৎ বল প্রয়োগ করে, তবে আধান দুটির প্রত্যেকটির মান হবে 1 ইএসইউ। তো এইখানে আমরা যেমন সিজিএস পদ্ধতিতে আধানের সংজ্ঞা পেলাম, এবার এসো আমরা এই তড়িৎ ভেদ্যতার এককটা দেখি। তড়িৎ ভেদ্যতার এককটা দেখবার জন্য আমরা আরো একবার সূত্রটা লিখি। সূত্রটা হলো, যে কোনো মাধ্যমে দুটি বিন্দু আধান অবস্থান করলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালাটা হয় এটা। এখন দেখো তো, আমরা কেটাকে তো এভাবে লিখতেই পারি, Q1 Q2 বাই F² তাহলে এই রাশিমালাটা থেকে কে এর আমরা একক কি পেতে পারি? তড়িৎ ভেদ্যতার একক ইএসইউ তার স্কয়ার। আর এখানে আছে বল ডাইন ইনভার্স, আর এখানে আছে দূরত্বর একক সেন্টিমিটার টু। তার মানে মাথায় রেখো, তড়িৎ ভেদ্যতা কিন্তু এককহীন সংখ্যা নয়। এখানে আমরা যখন শূন্য মাধ্যমে কে এর মানটা বসাচ্ছি, কে এর মান বলেছি, একক নিয়ে কিছু বলিনি, এককটা কিন্তু ওটাও, অর্থাৎ শূন্য মাধ্যমেও যখন আমরা বলছি কে এর মান 1, তার মানে এককটা জানবে এটাই। এবারে ওই বিন্দু আধান দুটোর মধ্যে এই বলের তুলনা করা যাক। বলের তুলনা করলে আমরা কি পাবো? দুটো বিন্দু আধান একটা মাধ্যমে অবস্থান করেছে, আর ওই দুটো বিন্দু আধানই নির্দিষ্ট দূরত্বে শূন্য মাধ্যমে আছে। তাহলে দেখো, শূন্য মাধ্যমে অবস্থানকালে নির্দিষ্ট দুটি বিন্দু আধান পরস্পরের উপর যে বল প্রয়োগ করে সেটা F0। ওই নির্দিষ্ট দুটি বিন্দু আধান ওই একই দূরত্বে যখন অন্য কোনো মাধ্যমে অবস্থান করছে, তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা হলো F। তাহলে রাশিমালাটা যদি আমরা লিখি, তাহলে আমরা পাই কি? A Q1 Q2 বাই R² Q1 Q2 বাই R²। অর্থাৎ রাশিমালাটা আমরা যদি লিখি, তাহলে আমরা পাবো 1/k Q1 Q2 বাই R²। এখন এই দুটো বলের অনুপাতকে আমরা একটা বিশেষ চিহ্ন দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল লেটারে কে, যেটাকে বলা হয় এই ক্যাপিটাল কে দুটো বলের অনুপাত, দুটো সমজাতীয় রাশির অনুপাত, কাজেই মাত্রাহীন এককহীন একটা সংখ্যা মাত্র।
তাহলে এটা সমান আমরা কি পেতে পারি? মাথায় রেখো, এখানে স্মল কে একটা মাত্রাহীন এককহীন সংখ্যা মাত্র। কাজেই এই দুটো বিষয় একসাথে গুলিয়ে ফেলো না, যেহেতু সমজাতীয় রাশির অনুপাত। তাহলে এই কেটাকেই আমরা বলি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, আপেক্ষিক আবেশিক ধারকত্ব, বা এখানে আমরা ইংরেজিতে বললে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। জলের ক্ষেত্রে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, জলের ক্ষেত্রে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দেখা গেছে এই কে এর মানটা 80। পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান টেম্পারেচারের উপর নির্ভর করে। সাধারণত জলের বা অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হ্রাস পায়। তাহলে এই মানটার অর্থটা কি? কে ইজিক্যাল টু 80 বলতে আমরা কি বুঝবো? না, আমরা এভাবে বলে থাকি, দুটি বিন্দু আধান, দুটি স্থির বিন্দু আধান শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থানকালে পরস্পরের উপর যে বল প্রয়োগ করে, ওই বিন্দু আধান দুটি যখন দ্বিতীয় কোনো মাধ্যমে অবস্থান করে, ওই একই দূরত্বে, পরস্পর থেকে একই দূরত্বে অবস্থান করে, তখন পরস্পরের প্রতি যে বল প্রয়োগ করে, এই দুই বলের অনুপাত 80। তুমি এভাবে বলতে পারো, জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 80 বলতে তুমি কি বোঝো? নির্দিষ্ট দুটি বিন্দু আধান শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থানকালে পরস্পরের প্রতি যে তড়িৎ বল প্রয়োগ করে, ওই একই বিন্দু আধান দ্বয় শূন্য জল মাধ্যমে পরস্পর থেকে একই দূরত্বে অবস্থানকালে পরস্পরের উপর শূন্য মাধ্যমে বলের তুলনায় 1/80 গুণ বল প্রয়োগ করে। তার মানে শূন্য মাধ্যমে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল অধিকতর শক্তিশালী। যখন একটা পরাবৈদ্যুতিক মাধ্যমে উপস্থিত থাকবে আধান দুটো, তখন ক্রিয়াশীল বল তুলনায়, শূন্য মাধ্যমের তুলনায়, যখন আধান দুটোর মান আর দূরত্ব স্থির, এই শর্তে শূন্য মাধ্যমের তুলনায় বলগুলো একটু দুর্বল হয়, অর্থাৎ হ্রাস পায়, তুলনায় কমে যায়। কুলম্বের সূত্রের রূপটা দেখব। কুলম্বের সূত্রের SI তে রূপটা কি? কোন মাধ্যমে দুটি বিন্দু আধান স্থিরাবস্থায় নির্দিষ্ট দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলটা হলো Q1 Q2 বাই r স্কয়ার। এখানে যে 1/4 পাই এপসাইলন, এটাকে বলা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি। এই 4 পাই কনস্ট্যান্টটাকে আনা হয়েছে সমীকরণটার তড়িৎ বিজ্ঞানে সহজভাবে প্রয়োগ করবার জন্য। শূন্য মাধ্যম হলে এই সম্পর্কটা, অর্থাৎ ওই দুটো বিন্দু আধান স্থিরাবস্থায় শূন্য মাধ্যমে অবস্থান করলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা হয় 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই r স্কয়ার। এটাকে আমরা বলছি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। বেশ কিছু বই বা অনেক জায়গায় বলাও আছে যে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা প্রায় কাছাকাছি। ঠিক কাছাকাছি নয়, সামান্য পার্থক্য আছে। তবে তড়িতের অঙ্ক করতে গিয়ে আমরা অঙ্কে প্রায়ই পাবো যে দুটি আধান বায়ু মাধ্যমে অবস্থান করছে। সেই সময় অঙ্কগুলো সমাধান করবার জন্য এপসাইলন 0টাকেই ধরে নেবে, অর্থাৎ শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতাটাকেই ধরে নেবে। শূন্য মাধ্যমের এই তড়িৎ ভেদ্যতার কথা আগে বলেন। এটাও একটা এককযুক্ত ধ্রুবক, এরও মাত্রা আছে, আমরা পর পর করে সেটা দেখব। শূন্য মাধ্যমে এই তড়িৎ ভেদ্যতার যুক্ত যে রাশিটা পাচ্ছি বা যেটা লিখলাম, এই ধ্রুবকটা, এর মানটা 9 × 10⁹ একক যুক্ত রাশি। এককটা কিভাবে আসছে? নিউটন মিটার স্কয়ার
প্রতি কুলম স্কয়ার। তাহলে এককটা কিভাবে এলো, একবার এই লাইনটাকে দেখো, লক্ষ্য করো, আমি এটা তো এভাবে লিখতেই পারি, এই ওপরের সূত্রটাকে 1/4πε0 ইজিক্যাল টু a² বাই q1 q2। তাহলে এসআই পদ্ধতিতে এককটা তো আমরা লিখতেই পারি, এর মান নিউটন, এককটা নিউটন, আর এর একক মিটার স্কয়ার, এখানে মিটার তার স্কয়ার আছে তাই মিটার স্কয়ার, আর এগুলো কুলম স্কয়ার। শূন্য মাধ্যমে আমরা দুটো বিন্দু আধানকে সমপরিমাণ এবং সমপ্রকৃতির দুটি বিন্দু আধানকে পরস্পর থেকে 1 মিটার ব্যবধানে যদি রাখি, তাহলে আধান দুটো পরস্পরের প্রতি যদি 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তড়িৎ বল প্রয়োগ করে, তাহলে আধান দুটোর প্রত্যেকটিকে বলবো 1 কুলম। তাহলে কি হলো সম্পর্কে, এটা বসিয়ে একবার দেখা যাক। সম্পর্কে বসালে আমরা পাচ্ছি, দেখো 1/4πε0 q1 q2/r²। এখন মানটা যদি বসাই, উভয় পক্ষে মান বসালে আমরা পাই এই ধরনের বিষয়। তার মানে আমরা পাচ্ছি এটা। এখানে এসআইতে আধানের একক কুলম। 1 কুলম সমান 3 × 10⁹ ESU। আরো একটা একক আছে, আমরা সেগুলো শেষে আলোচনা করছি। তাহলে এখানে এসো, এর সংজ্ঞাটা কি না, সমমানের সমপ্রকৃতির দুটি বিন্দু আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার ব্যবধানে অবস্থানকালে পরস্পরের উপর যদি 9 × 10⁹ নিউটন পরিমাণ তড়িৎ বল প্রয়োগ করে, তাহলে আধান দুটির প্রত্যেকটিকে 1 কুলম আমরা বলবো। এখানে আমি এককটা দিনই পরে দিয়ে দিয়েছি, 1 কুলম তড়িৎ আধান বলবো। তড়িতে বিকর্ষণ বলটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, কারণ বিকর্ষণ বল তখনই থাকবে যখন আধান দুটো উপস্থিত থাকবে এবং সমপ্রকৃতি। আকর্ষণ বলে দুটো বস্তু আধানগ্রস্ত নাও হতে পারে। দুটো বিপরীত প্রকৃতির আধানের মধ্যে যেমন আকর্ষণ বল লক্ষ্য করা যায়, একটা নিস্তড়িত বস্তু আর একটা তড়িৎগ্রস্ত বস্তু, তাদের মধ্যেও আকর্ষণ বল খেয়াল করা যায় বা লক্ষ্য করা যায়। এবারে অন্য বিষয়ে একটু কথা বলি। অন্য বিষয়টা হলো এই যে এই দুই আধান শূন্য মাধ্যমে অবস্থানকালে পরস্পরের উপর যে বলটা প্রয়োগ করে সেটার মান হলো 1/4πε0 q1 q2/r²। ওই নির্দিষ্ট আধান দুটো যখন দ্বিতীয় কোনো মাধ্যমে অবস্থান করছে, স্থিরাবস্থায় আছে, তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বল ওই একই দূরত্বে থাকার সময়, মাথায় রেখো, একই দূরত্বে থাকার সময় পরস্পরের প্রতি যে বলটা প্রয়োগ করছে সেটা F। এই দুইয়ের বলের অনুপাত আগের মতোই। অনুপাতটাকে আমরা আগে লিখেছিলাম K, এটাও লিখতে পারি প্রচলিত চিহ্ন εr। এটাকে বলা হচ্ছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা, রিলেটিভ পারমিটিভিটি। একই সাথে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তোমাদের যেমন একসাথে অনেকগুলো নাম থাকে, তো এরও তো ইচ্ছা করে আমারও 2-3টে নাম রাখা। তার মানে তুমি কি কি নাম শিখলে? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক, আপেক্ষিক আবেশিক ধারকত্ব, এর ব্যাখ্যাটা একটু পরে, তড়িতের অনেকটা শেষের দিকে আছে। আর আপেক্ষিক তড়িৎভেদ্যতা একটা এককহীন মাত্রাহীন সংখ্যা মাত্র। যেমন আমরা এক্ষুনি তোমার মনে প্রশ্ন আসতেই পারে, জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা 80 দেখেছিলাম, এখানেও কি তাই বলবো? তোমার কি মনে হচ্ছে এটা এককের উপর নির্ভর করে?
আগে সিজিএস পদ্ধতিতে F0 আর F এর একক ছিল ডাইন, দুজনেরই। এসআই তে দুজনের একক নিউটন। তাহলে কে তো সেই একটা মাত্রাহীন এককহীন সংখ্যা। পরীক্ষায় বেশ ব্যবহার হয় এই দুটো জিনিস, অবশ্যই ছোট প্রশ্ন হিসাবে। এখানে একটা বিষয় লক্ষ্য করো তো, আমরা যদি এই রাশিগুলোকে কেটে দিই, দিলে কি পাই? এপসাইলন বাই এপসাইলন 0 সমান কে এপসাইলন আর। আমরা এই অবস্থান থেকে লিখতে পারি এপসাইলন 0 এপসাইলন আর। অনেক বইয়েতেই এটা লেখা থাকতে দেখবে। আবার এপসাইলন কে এপসাইলন আর, অনেক বইতে লেখা থাকতে দেখবে। এখন দুটো বিন্দু আধান আমরা এসআই তে যে ইকুয়েশনটা লিখতে পারি F = 1/4 পাই এপসাইলন। এখানে এপসাইলনটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখন দেখো এপসাইলনের পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি 1/4 পাই এপসাইলনের জায়গায় এপসাইলন 0 এপসাইলন আর Q1 Q2 বাই আর স্কয়ার। তার মানে রাশিমালাটা তুমি এভাবেও প্রকাশ করতে পারো। এবার এসো আমরা এপসাইলন 0 মাত্রাটা দেখি। এপসাইলন 0 মাত্রা, প্রথমে ক্রিয়াশীল বলটার রাশিমালা F0 = 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কয়ার। তাহলে এপসাইলন 0 সমান আমরা কি লিখতে পারি? 1/4 পাই Q1 Q2 বাই আর স্কয়ার। আমরা এখন এই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা তার মাত্রাটা চাইছি। তাহলে মাত্রাটা কি লিখবো? এপসাইলন 0। লক্ষ্য করে দেখো, এপসাইলন 0 Q1 Q2 এর আর স্কয়ার। তাহলে মাত্রার সংকেতগুলো কি কি? Q1 IT প্রবাহ মাত্রা ইনটু সময়, এখানেও IT, এখানে ml T⁻⁻² L স্কয়ার। তাহলে এখানে আসছেটা কি? I স্কয়ার। এখানে দেখো টি দুটো আছে আর এখানে টি স্কয়ার, তার মানে T⁻4 m⁻⁻1 আর L⁻⁻6। এই হলো গিয়ে এপসাইলন 0 এর মাত্রা। এখানে আরো একটা বিষয় একটু জেনে রাখো, আমরা আধানের একক কি কি পেয়েছি? ইএসি আর কুলম্ব। এছাড়া আরো একটা আধানের একক জানো, ইএমইউ, অনেক সময় এক কুলম্ব বলা হয়। এক ইএমইউ সমান 3 × 10⁻10 ইএসি, মানে 10 কুলম্ব। এছাড়া অনেক সময় আধানের একক ইলেকট্রনের যেটা আধান সেই পরিমাণটাকে একক ধরেও আমরা প্রকাশ করি। যেমন ধরো কোনো একটি বিন্দু আধানের পরিমাণ 5e Q1 Q2 বাই আর স্কয়ার। এখন আধানের মান যদি স্থির থাকে তাহলে লেখচিত্র অনুসারে এফ এর সাথে দূরত্ব পরিবর্তনের সাথে সাথে বলের পরিবর্তনের লেখচিত্রটা কি হবে? যদি আমরা ওয়াই অক্ষ বরাবর আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলকে বসাই আর এক্স অক্ষ বরাবর আধান দুটোর মধ্যে দূরত্বকে বসাই, তাহলে লেখচিত্রটা যেটা হবে এই ধরনের। কুলম্বের সূত্রের কিছু সীমাবদ্ধতা আলোচনা করা হয়েছে। এটি স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। আধান গতিশীল হলে এই বল প্রয়োগ করা, এই সূত্রটা প্রয়োগ করা যাবে না। এটি মূলত পরীক্ষামূলক সূত্র।
10⁻15 মিটারের কম দূরত্বে এই সূত্র প্রযোজ্য নয়। আবার কয়েক কিলোমিটার অর্থাৎ আধান দুটোর মধ্যে দূরত্ব যখন কয়েক কিলোমিটার হয়ে যাবে তখনও এই বলটা এতটাই দুর্বল হয়ে পড়ে, তখনও এই সূত্রটা প্রয়োগ করা যায় না। এটি মাধ্যমের উপর নির্ভরশীল, আর এটি সর্বজনীন সূত্র নয়, মানে ইউনিভার্সাল ল নয়। যেমন মহাকর্ষ সূত্রটা ইউনিভার্সাল সূত্র আমরা বলতে পারি, এটা তেমন সর্বজনীন সূত্র নয়। কুলম্বের সূত্র অনুসারে দুটো বিন্দু আধানের মধ্যে যে তড়িৎ বল ক্রিয়া করে, যেটাকে আমরা কুলম্বীয় বল বলছি, তার কিছু বৈশিষ্ট্য এসে জানি। এটি কেন্দ্রীয় বল অর্থাৎ সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ দুটো বিন্দু আধানের সংযোজক যে সরল রেখা সেই বরাবর এই বল ক্রিয়া করে, দুটো বিন্দু আধানের সংযোজক সরলরেখা বরাবর। এটি গোলীয় ভাবে প্রতিসম। মনে করে নাও একটা বিন্দু আধানকে একটা গোলকের কেন্দ্রে রেখেছি, তাহলে এবার ভাবো সেই বিন্দু আধানটা কিউ। এখন ওই গোলকের পৃষ্ঠের যে কোনো বিন্দুতে যদি আমি অপর আরো একটা আধান Q1 রাখি এবং যেখানে খুশি গোলকটার পৃষ্ঠের ওপর যেখানে খুশি যদি রাখি, তাহলে প্রতি ক্ষেত্রেই ওই বলের মানটা হবে, ভালো করে কথাটা শুনবে, বলের মানটা হবে অভিন্ন। যদি এটা আর ব্যাসার্ধের গোলক হয় তাহলে মানটা হবে অভিন্ন, অর্থাৎ গোলকের পৃষ্ঠে সকল বিন্দুতে কুলম্বীয় বলের মানটা হবে অভিন্ন। তাই এটাকে বলা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক। এটি ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে, তুমি তো জানো F ভ্যালিজ 1/r²। আকর্ষণ বিকর্ষণ দুই প্রকারই হয়, অর্থাৎ কুলম্বীয় বল সম প্রকৃতির আধানের মধ্যে বিকর্ষণ বল আর বিপরীত প্রকৃতির আধানের মধ্যে আকর্ষণ বল। দুটি আধানের ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল, টু বডি ইন্টারাকশন, অর্থাৎ দুটো আধানের মধ্যে যখন বল ক্রিয়া করছে সেই বলটাকে যদি তৃতীয় আরো একটা আধান উপস্থিত থাকে, যদি আমরা ধরে নিই এই অবস্থানে এই Q1 Q2 এই অবস্থানে এদের সাথে আরো একটা আধান Q3 বা Q2 উপস্থিত আছে, অর্থাৎ এই আধান এই দুজনের মধ্যে ক্রিয়াশীল বলটাকে প্রভাবিত করবে না। এই কথাটাই আমরা 5 নম্বর পয়েন্টে বলতে চেয়েছি। দুটো প্রোটনের মধ্যে মহাকর্ষীয় বল আর তড়িৎ বল এ দুটো তুলনা করেছি। তুমি আগে কতগুলো রাশিমালা দেখে নাও, মানে মান। প্রতিটা প্রোটনের ভর 1.6 × 10⁻⁻27 কেজি। মহাকর্ষীয় ধ্রুবকের মানটা তুমি দেখতে পাচ্ছ 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার প্রতি কেজি স্কয়ার। একটা ইলেকট্রনের আধানের মান 1.6 × 10⁻19 কুলম। এখন দুটো প্রোটন শূন্য মাধ্যমে পরস্পর থেকে আর ব্যবধানে আছে, আর এর মান যা খুশি হতে পারে, তবে আর যাই হোক ওই লিমিটটা অর্থাৎ 10⁻15 মিটার আর কয়েক কিলোমিটার এরকম কিছু নয়, ধরে নাও এটা 1 মিটার। তাহলে প্রোটন দুটোর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের রাশিমালাটা এটা, আর তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের রাশিমালা এটা। আর মাথায় দেখো দুটো প্রোটনের প্রত্যেকেই কিন্তু ইলেকট্রনের সমান মানের কিন্তু ধনাত্মক আধান বহন করে, বা তাদের আধানটা ধনাত্মক, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল এটা। এখন তুলনা করলে এই রাশিটা পাই, তুমি দেখতেই পাচ্ছ আর আর কেটে বেরিয়ে যাচ্ছে। এখন এই মানগুলো এখানে বসালে আমরা শেষ পর্যন্ত তড়িৎ বলটা যেটা পাবো মহাকর্ষীয় বলের প্রায় 10⁻36 টাইমস। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে দুটো প্রোটনের মধ্যে মহাকর্ষ বলের জন্য যে আকর্ষণ থাকবে তার তুলনায় তড়িৎ আধানের জন্য যে বিকর্ষণ বল সেটা বহু গুণে শক্তিশালী। এবার এসো তড়িৎ বল আর মহাকর্ষীয় বলের মধ্যে তুলনা করা যাক। তুলনার মধ্যে প্রথমে কমন পয়েন্ট অর্থাৎ সাধারণ যে সমস্ত সাদৃশ্য দুটো বলের মধ্যে লক্ষ্য করা যায় সেগুলো। মহাকর্ষ বল এবং তড়িৎ বল দুজনেই ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে। 1 2 দুজনেই সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বল, সেন্ট্রাল ফোর্স। 3 এই দুটো বলই সংরক্ষী, কনজারভেটিভ ফোর্স। মহাকর্ষীয় বল আর তড়িৎ বল দুজনেই, অর্থাৎ মহাকর্ষীয় বল বস্তুকণার ভরের উপর নির্ভরশীল, অথচ তড়িৎ বল দুটি বিন্দু আধানের
গুণফলের সমানুপাতিক, আর মহাকর্ষীয় বল দুটি বস্তুকণার ভরের গুণফলের সমানুপাতিক। এবার এদের মধ্যে আমরা বৈসাদৃশ্য যদি লক্ষ্য করি, তড়িৎ বল আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই হতে পারে, মহাকর্ষীয় বল কেবলমাত্র আকর্ষণ। তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, যেখানে মহাকর্ষীয় বল মাধ্যমের উপর নির্ভর করে না। তড়িৎ বল অতিশয় শক্তিশালী, মহাকর্ষীয় বল তড়িৎ বলের তুলনায় দুর্বল প্রকৃতির বল। কুলম্ব সূত্রের ভেক্টর রূপ, Q1 আর Q2 দুটি ধনাত্মক আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে আর ব্যবধানে অবস্থান করছে। বিন্দু আধান দুটি অর্থাৎ Q1 আর Q2 যথাক্রমে A আর B বিন্দুতে অবস্থান করছে। এখন AB এই রেখাটার দৈর্ঘ্য আর A থেকে B অভিমুখে যে একক ভেক্টরটা আছে সেটা ধরে নিলাম আর ভেক্টর। এবার এসো এই আধান দুটো পরস্পরকে যে তড়িৎ বিকর্ষণ বল প্রয়োগ করবে তার অভিমুখ এবং ভেক্টরের আকারে প্রকাশটা কি হবে। Q1 আধানের ওপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বল, তাহলে Q1 আধানকে Q2 আধান যে বলটা প্রয়োগ করবে তার অভিমুখ F12, তার মানে Q1 আধানের উপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বল কি লিখব, 1/4πε0 Q1 Q2, এদের মধ্যবর্তী দূরত্ব r²। এবার ভেক্টর রূপটা কি হবে, অভিমুখ তো তুমি তীর চিহ্নের সাহায্যে বুঝতেই পারছো কোন দিকে বিকর্ষণ বলটার অভিমুখ। এখন ভেক্টর আমরা যেটা নিয়েছি সেটা A থেকে B এর দিকে, তাহলে অভিমুখটা আমরা কি লিখবো, নিশ্চয়ই -r²। তাহলে আমরা এটা তো লিখতেই পারি -1/4πε0 Q1 Q2 r²। এবার অপরদিকে Q2 আধানটার কথা ভাবো, Q2 আধানটার উপর প্রযুক্ত বল, তার মানে 2 নম্বর আধানটার উপর 1 নম্বর আধান দ্বারা প্রযুক্ত বিকর্ষণ বল। তাহলে আমরা কি লিখতে পারি, F21 2 নম্বর আধানের উপর 1 নম্বর আধান দ্বারা প্রযুক্ত বল 1/4πε0 Q1 Q2 r²। আর ইউনিট ভেক্টরটা A থেকে B অভিমুখে নিয়েছি তাই r² বসবে। এখন দুটোর সাথে তুলনা করো, তুমি কি লিখতে পারো যে F12 -F21, নিউটনের তৃতীয় গতিসূত্র এখানেও প্রয়োগ করা চলে। এখন আধান দুটো যদি একটা ধনাত্মক আর একটা যদি ঋণাত্মক হতো তাহলে কি ঘটনা ঘটতো, ধরে নাও এই আধান দুটোর একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। আধান দুটোর একটাকে আমরা ক্যাপিটাল কিউ নিলাম Q1, অপরটাকে ক্যাপিটাল Q2, যেখানে একটা বিন্দু C নিলাম অপরটা D। এদের সংযোজক যে সরল রেখা তার দূরত্বটা CD ধরে নিলাম আরই আছে, আর C থেকে D অভিমুখে ইউনিট ভেক্টরটা সেটা r²। এবার বুঝে দেখো, এইবার আকর্ষণ আর বিকর্ষণ বল এখানে কি হবে না, এখানে কেবলই আকর্ষণ থাকবে। তার মানে আমরা যদি বলি 1 নম্বর আধানের ওপর 2 নম্বর আধান দ্বারা প্রযুক্ত বল, 1 নম্বর আধানের ওপর 2 নম্বর আধান দ্বারা প্রযুক্ত বল, আগে F12 অভিমুখ কোন দিকে ছিল, এখন কোন দিকে, তাহলে লক্ষ্য করো আমরা কি লিখব, 1/4πε0 ক্যাপিটাল Q1 ক্যাপিটাল Q2 r²। অভিমুখ কোন দিকে হবে তুমি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ C থেকে D অভিমুখে, তার মানে r²। অনুরূপে আমরা যদি এবার Q2 আধানের উপর Q1 আধান দ্বারা প্রযুক্ত বল গণনা করি, Q2 আধানের উপর
Q1 দ্বারা প্রযুক্ত বল। তার মানে এখানে এই বলটা যেটা হবে সেটা আর কিছু নয়, আকর্ষণ বল। তাহলে তার রূপটা কি হবে? 1/4πε0 Q1 Q2 r স্কয়ার। এবার অভিমুখ কি হবে? আগের মতোই, ডি থেকে এখন সেটা সি অভিমুখে, তার মানে মাইনাস আর। বাকি বিষয়টাই সেই আগের মতোই, তাই আর দ্বিতীয় অংশটায় আর এই কথাগুলো আর বললাম। কুলম্ব সূত্রের ভেক্টর রূপ এবার ত্রিমাত্রিক দেশে। ত্রিমাত্রিক দেশে এখানে কি বলেছি? দুটো বিন্দু আধান, দুটোই ধনাত্মক নিয়েছি, তারা যথাক্রমে তাদের অবস্থান এ আর বি বিন্দুতে। এ আর বি বিন্দুর পজিশন ভেক্টর যথাক্রমে r1 ভেক্টর আর r2 ভেক্টর। এখন আমরা এ বি ভেক্টরটা একটু আগে দেখে নিই। এ বি ভেক্টর সমান কি হবে? ত্রিভুজ সূত্র থেকে আমরা যদি অনুসরণ করি তাহলে অনায়াসে লিখতে পারি ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, তার মানে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এখন এ বি ভেক্টর সমান আমরা আর ধরে নিলাম, তাহলে দেখো এ বি ভেক্টরের জায়গায় এখানে আর লিখতে পারি। তাহলে এ বি এর দিক বরাবর ইউনিট ভেক্টরটা হলো আর। এবার এসো, এই বিন্দু আধান দুটো যারা শূন্য মাধ্যমে আছে, মাথায় রাখবে শূন্য মাধ্যমে, তারা পরস্পরের প্রতি যে বিকর্ষণ বল দেবে তার ভেক্টর রূপটা কি হবে? না, Q2 আধান Q1 আধানের উপর যে বিকর্ষণ বলটা দেবে, তার মানে Q1 আধানের উপর ক্রিয়াশীল বিকর্ষণ বল Q2 আধান দ্বারা। তাহলে আমরা লিখবোটা কি? খেয়াল করো, F12 1/4πε0 আধান দুটোর মান, তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব, অর্থাৎ আমরা এ বি এর মধ্যে যে দূরত্বটা সেটা আরই ধরেছি, দূরত্ব আর। আর দ্বিতীয় কথা কি? অভিমুখটা এ থেকে বি অভিমুখে, দেখো এ থেকে বি অভিমুখে ইউনিট ভেক্টর আর ক্যাপ, আর বল ক্রিয়া করছে বি থেকে এ অভিমুখে, তার মানে মাইনাস আর ক্যাপ আমাকে লিখতেই হবে। তার মানে এটাকে আমরা লিখবো -1/4πε0 Q1 Q2 r স্কয়ার আর। এবার দ্বিতীয়টার কথা ভাবো, বি বিন্দুতে যে আধানটা আছে তার উপর প্রযুক্ত বিকর্ষণ বলটা, অর্থাৎ 2 নম্বর আধানের উপর 1 নম্বরের আধান দ্বারা প্রযুক্ত বিকর্ষণ বল। তাহলে সেটা কি লিখবো? F21 1/4πε0 Q1 Q2 r স্কয়ার। তাহলে এর অভিমুখ কোন দিকে হবে? না, এর অভিমুখ এ বি অভিমুখে, তার মানে আমরা এটা লিখবো আর ক্যাপ। তাহলে এখান থেকে তুমি তো অনায়াসেই বলতে পারো আগের মতোই যে F21 আর F12 এদের মধ্যে সম্পর্কটা কি। তুমি এটা লিখতে পারো F12 মাইনাস F21, এটা যেমন লেখা যায়। এখান থেকে একটা বিশেষ বিষয় তোমাকে লক্ষ্য রাখতে বলবো। বিশেষ বিষয়টা কি? দেখো, F21 1/4πε0 Q1 Q2 r স্কয়ার। এই আর ক্যাপটাকে কেমন ভাবে লিখছি দেখো, এই আর ক্যাপটাকে লিখছি আর ভেক্টর বাই তার পরম মান। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 1/4πε0 Q1 Q2 r কিউব আর ভেক্টর। মাথায় রেখো, কুলম্বের সূত্র প্রকাশ করার জন্য এটাও আর একটা রূপ। অনেক সময় এমসিকিউ তে এই রূপটা দিয়ে প্রশ্ন করে। বলতে পারি যে F12 মানের বল প্রয়োগ করবে। এখন ধরো এইখানে Q2 ছাড়া যদি আরো একাধিক আধান উপস্থিত থাকে, তাহলে তারা যদি সবাই একত্রে Q1 আধানের উপর বল প্রয়োগ করে, তাহলে সেই বলটা গণনা করব কিভাবে? না, এখানে ধরে নাও Q3 আধান আছে, সেই Q3 আধান Q1 আধানকে যে বলটা প্রয়োগ করছে সেটা F13। অনুরূপে
Q4 আধান, সে যে বলটা প্রয়োগ করছে Q1 আধানের উপর F1 4। তার মানে F1 2, F1 3, F1 4, এই বল কটার যদি আমরা ভেক্টর যোগ বের করি তাহলে আমরা Q1 আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বলের লব্ধিটা পেয়ে যাব। তাহলে লব্ধি বলটা হচ্ছে সমস্ত বিন্দু আধানগুলো Q1 এর উপর যে বল প্রয়োগ করছে তার ভেক্টর যোগ। এখানে কয়েকটা কথা একটু স্মরণ করে নিতে হবে। Q2 আধান যখন Q1 আধানকে বল প্রয়োগ করছে সেই বলটা অন্য আধানের দ্বারা প্রভাবিত হচ্ছে না ধরে নিয়ে আমরা গণনা করছি। যখন আমরা এই সংক্রান্ত অঙ্কও করব, এই লব্ধ বল যখন বের করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে Q2 আর Q1 এর মধ্যে ক্রিয়াশীল বল অন্য আধান দ্বারা প্রভাবিত হচ্ছে না। এবার এর একটা প্রয়োগে এসো। মনে করো একটা ত্রিভুজে তিনটে শীর্ষ বিন্দুতে তিনটে আধান আছে। এই একটা ত্রিভুজ যার তিনটে বিন্দু এ বি সি, এই তিনটে বিন্দুতে যথাক্রমে Q1, Q2 এবং Q3 আধান আছে। এখন প্রকৃতি বলতে প্রথমে ধরে নিই ধনাত্মক। এইবার ভাবো আমাদের যদি গণনা করতে বলা হয় Q3 আধানের উপর Q1 এবং Q2 আধান যে বল প্রয়োগ করছে সেই বলটা গণনা করো। তাহলে তুমি দেখো খুব স্বাভাবিকভাবেই Q1 আধান Q3 কে এসি সংযোজক সরলরেখা বরাবর বাইরের দিকে বল প্রয়োগ করবে এবং সেই বলের মান হবে F31। অপরদিকে দেখো Q2 আধান Q3 কে সেও সংযোজী সরলরেখা বরাবর বল প্রয়োগ করবে QF32। এখন এই দুটো বলের লব্ধি সেটা যদি আমরা বের করতে পারি তাহলেই অঙ্কটা সমাধান সম্ভব। এবং এই দুটো বলের লব্ধি সেটা থাকবে কিনা এদিক বরাবর। তাহলে এই লব্ধি বলটা বের করবার রীতি কি? তুমি সমান্তরিক সূত্র প্রয়োগ করো। নিশ্চয়ই যখন অঙ্ক করবে সেখানে শর্ত বলে দেওয়া থাকবে এই কোণটা, বলা থাকলে এই কোণটাও তুমি পেয়ে গেলে। তাহলে সেখান থেকে তুমি যদি সামান্তরিক ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্র সেটাকে যদি প্রয়োগ করো তাহলে FR এর মান বের করতে অসুবিধা হওয়ার কথা নয়। এদের মধ্যে যে অ্যাঙ্গেল, এবার যদি তোমার মনে হয় যে এখানে যে কোণটা আছে লব্ধির সাথে F32 যদি ফাই কোণ করে থাকে সেই ফাই কোণটা বার করবে, সেটাও তো সমস্যা নয়। tan ফাই পুরনো কথা, যার সাথে কোণ করবে সে বুঝবে একা, আর যার সাথে কোণ করেনি তার সাইন থিটা আর কস থিটা। তাহলে এইভাবে আমরা অ্যাঙ্গেল গুলো অনায়াসে বার করতে পারি। এবার আরো কিছু প্রয়োগ। উপরিপাতের নীতি থেকে একটা গাণিতিক সমস্যা আলোচনা করা যাক। Q1 আর Q2 মানে দুটো ধনাত্মক আধান A আর B বিন্দুতে অবস্থান করছে। Q1 আর Q2 মানে দুটি বিন্দু আধান যাদের প্রকৃতি ধনাত্মক, তারা A B বিন্দুতে অবস্থান করছে। আধান দুটির সংযোজক রেখা AB এর উপর একটি বিন্দু C, B থেকে যার দূরত্ব R2 এবং A থেকে যার দূরত্ব R1, সেই C বিন্দুতে আর একটা প্লাস স্মল কিউ বিন্দু আধান রাখা আছে। আমরা এখন গণনা করতে চাইছি এই বিন্দু আধানটার উপর ক্রিয়াশীল লব্ধ বলটা কত। এখানে আরো একটা বিষয় ধরে নিয়েছি, A থেকে B অভিমুখে ক্রিয়াশীল ইউনিট ভেক্টরটা হলো r ক্যাপ। তাহলে এবার দেখো প্লাস কিউ আধানটার উপর ক্রিয়াশীল বল, অর্থাৎ C আধানটার ওপর
এ আধান দ্বারা প্রযুক্ত বল। তার মানে আমরা পাচ্ছি FCA। FCA এই বলটা মান কত হবে? 1/4πε0। আধানগুলো সব শূন্য মাধ্যমে আছে ধরে নিয়েছি। স্মল কিউ ক্যাপিটাল Q1 বাই এদের মাঝের দূরত্ব R1 স্কয়ার। আর বলের অভিমুখ দেখতেই পাচ্ছ, এ থেকে বি অভিমুখে, কাজী আর ক্যাপ। অনুরূপ ভাবে আমরা যদি বি বিন্দুতে অবস্থিত Q2 আধানের জন্য সি বিন্দুতে উপস্থিত স্মল কিউ আধানের বলের কথা ভাবি, অর্থাৎ Q2 আধান সি বিন্দুতে উপস্থিত স্মল কিউ আধানকে যে বলটা প্রয়োগ করবে QB, সেই FQB তার পরিমাণটা কত? FCB, অর্থাৎ সি বিন্দুতে যে আধানটা আছে সেই আধানটার উপর প্রযুক্ত বল 1/4πε0 স্মল কিউ ক্যাপিটাল Q2 R2 স্কয়ার মাইনাস আর ক্যাপ। বিকর্ষণ বলের অভিমুখটা দেখতে পাচ্ছ বি থেকে এ এর দিকে। এখন তাহলে সি বিন্দুতে উপস্থিত এই আধানটার উপর ক্রিয়াশীল লব্ধ বলটা কত? না, লব্ধ বল F ইজিক্যাল টু ক্রিয়াশীল এই বল দুটির সমষ্টি। যেহেতু এরা একরেখীয়, আমরা অনেক ক্ষেত্রেই এদের মানগুলো নিয়েও করতে পারতাম। তাহলে দেখো এই বলটা কি আসে। FCA মানে 1/4πε0 স্মল কিউ ক্যাপিটাল Q1 বাই R1 স্কয়ার আর ক্যাপ। এই মাইনাস চিহ্নটাকে যদি আগে নিয়ে আসি তাহলে এই গোটা বলটাকে আগে কিভাবে লিখতে পারবো? দেখো 1/4πε0 স্মল কিউ ক্যাপিটাল Q2 বাই R2 তার স্কয়ার আর। তার মানে তুমি লব্ধ বলটা পেলে কি? F ইজিক্যাল টু 1/4πε0। কি কি কমন যেতে পারে একবার দেখো এই দুটো জায়গা থেকে, ইন্টু স্মল কিউ Q1 বাই R1 স্কয়ার Q2 বাই R2 তার স্কয়ার আর। এখন ভেবে দেখো তো, এই স্মল কিউ আধানটার উপর ক্রিয়াশীল এই লব্ধ বলটা যদি 0 হয়, অর্থাৎ মানটা যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি? না, ওই বিন্দু আধানটার উপর ক্রিয়াশীল মোট বল যদি 0 হয়, তাহলে সি বিন্দুতে ওই অবস্থানটাকে, ওই বিন্দুটাকে বলবো এই সংস্থার ক্ষেত্রে উদাসীন বিন্দু। তাহলে এখন ধরো যদি এফ এর মানটা 0 হয়, তাহলে আমরা এখন কি লিখতে পারি? আমরা তাহলে এখন লিখতে পারি 1/4πε0 স্মল কিউ ক্যাপিটাল Q1 R1 স্কয়ার মাইনাস ক্যাপিটাল Q2 R2 স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো, একবার দেখে নাও, Q1 R1 স্কয়ার Q2 R2 তার স্কয়ার। তার মানে আমরা R1 স্কয়ার বাই R2 স্কয়ার সমান যেটা লিখবো সেটা আর কিছু নয়, লক্ষ্য করো, Q1 বাই Q2। অতএব R1 বাই R2 সমান √ওভার Q1 বাই Q2। তাহলে খেয়াল করো, সি বিন্দুতে প্রান্তীয় আধান দুটোর জন্য প্রযুক্ত মোট বল বা লব্ধ বলটা 0 হওয়ার অর্থ সি বিন্দুতে একটা উদাসীন বিন্দু। এখন এ আর বি বিন্দুতে দুটো আধানই যদি ঋণাত্মক হতো তাহলে কি হতো? কেবল বলের অভিমুখটা উল্টে যেত, দুটো আকর্ষণ বল হতো পরস্পরের বিপরীত দিকে।
তাহলেও তুমি যদি গোটা ঘটনাটাকে অনুসরণ করে চলো শেষ পর্যন্ত এই অবস্থাটাতেই পৌঁছাবে। কিন্তু এখানে একটা বিশেষ ঘটনা আছে যেটা তোমাকে খেয়াল করতে বলবো। এখন একবার ভাবো, যদি সি বিন্দুতে স্মল কিউ আধান যেটা আছে সেটাকে ধীরে ধীরে বি এর দিকে এগিয়ে নিয়ে যাই, এই সংস্থায় প্লাস স্মল কিউ যে আধানটা আছে সি বিন্দুতে সেটাকে যদি ধীরে ধীরে বি এর দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে R2 দূরত্বটা কমবে আর R1 দূরত্বটা বাড়বে। ফলস্বরূপ কি হবে এই দুটো বলের মধ্যে? তুমি দেখো, এই দূরত্বটা কমার জন্য এই বিকর্ষণ বলটা এফসিবি ক্রমাগত বাড়বে, অর্থাৎ সি বিন্দুটা আধানটাকে ধীরে ধীরে যদি বি এর দিকে নিয়ে যাই তাহলে এফসিবি এই বিকর্ষণ বলটা বাড়বে। উল্টো দিকে দূরত্বটা বেড়ে যাওয়ার কারণে এ বিন্দু আধানটার উপর যে বিকর্ষণ বল দিচ্ছে এফসিএ সেটা হ্রাস পাবে। ফলে লব্ধ বলটা কি হবে? এফসিবি মাইনাস এফসিএ, এই দুটো বলের লব্ধি যেটা হবে সেটা বেড়ে যাবে। সেটা কি করবে? ধনাত্মক আধানটাকে ঠেলে আবার সি বিন্দুতে নিয়ে আসবে। উল্টো ঘটনা ঘটবে যদি সি থেকে আধানটাকে এতে নিয়ে যাই, তাহলেও বিকর্ষণ বলটা ওদেরকে আবার আগের জায়গায় নিয়ে আসবে। সি অবস্থানে স্মল কিউ আধানটা সাম্যাবস্থায় থাকবে। আমরা এখানে এই আধানের এই অবস্থানটাকে বলবো সুস্থির সাম্য। এবার আধানটা যদি ঋণাত্মক হতো, অর্থাৎ এই প্রান্তীয় আধান দুটো যদি ঋণাত্মক হতো, তাহলে কি ঘটনা ঘটতো আরেকবার খেয়াল করে নাও। তাহলে বলের অভিমুখগুলো যেত পাল্টে। কিভাবে এটা পাল্টাতো? না দেখো, এদিক বরাবর ক্রিয়া করতো আকর্ষণ বল, আর এদিকে থাকতো আকর্ষণ বল, দুদিকে দুটো আকর্ষণ বল। এখন এই আকর্ষণ বলের কথাটা বিচার করো। তুমি এখন এই অঙ্কগুলোটা দেখো না, এই আকর্ষণ বলের কথা বিচার করো। এখন যদি আমি সি বিন্দুর আধানটাকে বি এর দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে কোন আকর্ষণ বলটা বাড়বে আর কোনটা কমবে ভাবো তো। না, বি দ্বারা সি এর উপর প্রদত্ত, অর্থাৎ সি বিন্দুর আধানটাকে ক্রমশ যদি এগিয়ে নিয়ে যাই, আমার আঙুলটা যেখানে আছে সেখানে যদি আমি প্লাস কিউ আধানটাকে রাখি, তাহলে বি বিন্দুর আধান দ্বারা ওই সি বিন্দুর প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত আকর্ষণ বলটা বাড়বে। অপরদিকে এ বিন্দুতে যে আধানটা আছে সেই আধানটা দ্বারা সি বিন্দুর আধানের উপর প্রযুক্ত আকর্ষণ বলটা কমবে। ফলস্বরূপ ওই প্লাস কিউ আধানটা সি অবস্থান থেকে বিচ্যুত করে দিলে আর পুনরায় এই বলটা বেড়ে যাওয়ার কারণে এই বলটা তুলনায় আর সি অবস্থানে আসবে না, অর্থাৎ সি অবস্থান থেকে সামান্য বিচ্যুত হলেই ওই আধান সমবায়ের যে গঠনটা সেটা যাবে ভেঙে। সেই জন্য সি বিন্দুতে এই আধান বন্টনের ক্ষেত্রে আমরা প্লাস কিউ এর অবস্থানটাকে বলবো অস্থির সাম্য। যদিও আর সি বিন্দুর অবস্থান যদি আমাদের নির্ণয় করতে হয়, অঙ্কটা এরকমই হবে। এখানে আরেকটা কথা মাথায় রেখে দিও, সম্পর্ক আরেকটা, সেটা হলো এ আর বি এর মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে আর ইজিক্যাল টু R1 প্লাস R2, এটা তোমার অঙ্ক করতে বাড়তি সুবিধে দেবে। এবার আমরা যেটা দেখবো বলে ভাবছি সেটা হলো Q1 আর Q2 দুটো বিন্দু আধান, কিন্তু তাদের প্রকৃতিটা পরস্পরের বিপরীত। এরকম অবস্থায় এদের সংযোজক সরলরেখার কোথায় উদাসীন বিন্দু অবস্থান করতে পারে, মানে এদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে তৃতীয় আর একটা আধান রাখলে সে কোনো বল অনুভব করবে না। একবার খেয়াল করো, এদের সংযোজক সরলরেখার যে কোনো বিন্দু, সেই যে কোনো বিন্দুতে যদি তুমি ধনাত্মক আধান রাখো তার বল শূন্য হবার উপায় নেই। কেন? দেখো, মাইনাস কিউ আধান একে আকর্ষণ করবে, আবার ধনাত্মক আধান তাকে বিকর্ষণ করবে। দুটো বলেরই অভিমুখ একই দিকে, সুতরাং এটা শূন্য হওয়া সম্ভব নয়। তাহলে উপায় কি? না, মাথায় দেখো, আধানটা যদি এদের সংযোজক সরলরেখা তাকে বর্ধিত করলে বাইরে কোথাও অবস্থিত হয় ওই বিন্দুটি, তার মানে এই সরলরেখাটাকে যদি আমরা টেনে বাড়াই দুদিকেই, তার যে কোনো একদিক, অর্থাৎ সংযোজক সরলরেখা এ আর বি বিন্দুর বাইরে কোথাও একটা বিন্দুতে এই মোট বলটা শূন্য হতে পারে। এখন কোথায় খেয়াল রেখো,
আধান দুটোর মধ্যে যার মান কম তার দিকে কোনো একটি বিন্দুতে লব্ধ প্রাবল্য শূন্য হতে পারে। আমি ধরে নিলাম Q2 আর Q1 এই আধান দুটোর মধ্যে মান সব থেকে কম Q2। তুমি উল্টোটাও ভাবতে পারতে। মনে রাখবে উদাসীন বিন্দুটা আধান দুটোর মধ্যে যার মান কম তার দিকে অবস্থান করে, তার কাছে। কারণ দেখো মানটা তো কম, আধানের মান যদি কম হয় তাহলে কাছে অবস্থান করলে তবে ক্রিয়াশীল আকর্ষণ বলই হোক বা বিকর্ষণ বলই হোক সেটা একটু শক্তিশালী হবে। আবার বড় আধান থেকে যত দূরে অবস্থান করবে দূরত্ব বৃদ্ধির কারণে আধান বড় হওয়া সত্ত্বেও প্রয়োগ করা আকর্ষণ অথবা বিকর্ষণ বল, তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, এই দুটো বলের মধ্যে যেটাই হোক না কেন সেটা দুর্বল হবে, তুলনায় কম হবে। তো ধরে নাও এই সি বিন্দুটা এ বিন্দু থেকে R1 দূরে অবস্থান করছে আর বি বিন্দু থেকে আছে R2 দূরে। আগের মতোই ধরি এ বি বরাবর ইউনিট ভেক্টর r। তাহলে এইবার ভাবো সি বিন্দুতে যে আধানটা আছে তার উপর এ বিন্দুতে আধান দ্বারা প্রযুক্ত বিকর্ষণ বল। তাহলে বিকর্ষণ বলটা কি হবে? এফ সি এ। তাহলে বিকর্ষণ বলটা হবে 1/4πε0 Q1 স্মল কিউ, অভিমুখ মানটা কি হবে R1 স্কয়ার। অভিমুখটা দেখতেই পাচ্ছ এ থেকে বি অভিমুখে, তার মানে আর কে। অপরদিকে ওই কিউ আধানটার উপর, স্মল কিউ আধানটার উপর বি আধান দ্বারা প্রযুক্ত আকর্ষণ বল। তাহলে এফ সি বি এটা কি হবে 1/4πε0 Q2 স্মল কিউ বাই R2 স্কয়ার মাইনাস আর ক্যাপ, অভিমুখটা যেদিকে আছে। তার মানে তুমি এটা ফাইনালি লিখতে পারো -1/4πε0 Q2 Q বাই R2 তার স্কয়ার আর। তাহলে এবার বোঝো তো সি বিন্দুতে অবস্থানকালে স্মল কিউ আধানটার উপর ক্রিয়াশীল লব্ধ বলটা কত হবে? এফ ইজিক্যাল এফ সি এ আর এফ সি বি, এই দুই বলের সমষ্টি। তাহলে একবার লক্ষ্য করো এই দুটো জায়গা থেকে আমি কি কমন নিতে পারি। একেবারে করে দিচ্ছি 1/4πε0 স্মল কিউ আগের মতোই কমন পেলে রয়ে গেল কি Q1 ক্যাপিটাল Q1 বাই R1 স্কয়ার মাইনাস Q2 বাই R2 স্কয়ার। আচ্ছা এখন এই লব্ধ বলটা যদি জিরো হয়, জিরো যদি হতে হয় অর্থাৎ উদাসীন বিন্দু যদি হয়, তাহলে আমরা এই সম্পর্কটা থেকে কি পাবো না, লব্ধ বলের মান যদি জিরো হয় তাহলে 1/4πε0 ইন্টু কিউ Q1 বাই R1 স্কয়ার মাইনাস Q2 R2 স্কয়ার ইকুয়াল টু 0। তা তুমি এখান থেকে কি পাবে Q1 বাই R1 স্কয়ার মাইনাস Q2 বাই R2 তার স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে আমরা শেষ পর্যন্ত সেই আগের মতোই R1 বাই R2 ইজিক্যাল টু রুট ওভার Q1 বাই Q2 টা পাবো। তার মানে আগের মতোই আবার সেই বিষয়টা ফেরত পাবো। দুটো বিন্দু আধান আছে প্লাস Q1 প্লাস Q2 এ আর বি বিন্দুতে, মাঝখানে তাদের সংযোজক সরলরেখার উপরে সি বিন্দুতে মাইনাস কিউ আধান আছে। এখন শর্ত হচ্ছে যে আমরা সেই শর্তটা নির্ণয় করতে চাইছি যে কারণে এই সংস্থাটা অর্থাৎ আধান দুটোকে
সর্ববাধা মুক্ত করে দিলেও এই সংস্থাটা বজায় থাকবে। অর্থাৎ এদের স্বাধীনভাবে থাকতে গেলে, অর্থাৎ বাইরের কোনো বাধা বল প্রয়োগ না করলেও যে যার বিন্দুতে এ সি বি এই বিন্দুতেই তারা অবস্থান করবে। সেই শর্তটা কি? যে কোনো একটা আধানকে নাও, ধরে নাও আমি এ বিন্দুতে আধানটাকে নিচ্ছি, এ বিন্দুর আধানটার উপর বাকি আধানরা যে বল প্রয়োগ করবে সেটাকে দেখি। এ বিন্দুতে যে আধানটা আছে প্লাস Q1 আধান, সেই আধানের উপর প্রয়োগ করা বল কার দ্বারা? না বি এর দ্বারা। তাহলে সেই বলটার মান কত? না এফ এ বি 1/4πε0 ক্যাপিটাল Q1 Q1 Q2 বাই আর স্কয়ার। অপরদিকে খেয়াল করো, সি বিন্দুতে যে আধানটা আছে সেই আধানটা Q1 আধানের উপর যে বল প্রয়োগ করবে এফ এ সি। এখানে ভেক্টর রূপটাও তোমার দেওয়ার দরকার। অভিমুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এ থেকে বি অভিমুখে আর ইউনিট ভেক্টরটা ধরেছি। তাহলে এখানে আমরা কি পাবো? এফ এ সি 1/4πε0 ক্যাপিটাল Q1 Q বাই R1 স্কয়ার, আর এখানে হলো R ক্যাপ। তাহলে লব্ধ বলটা কি হবে? সেই আগের মতোই লব্ধ বল যেটা হবে F ইকুয়াল টু এফ এ বি প্লাস এফ এ সি। এখন এই লব্ধ বলটা যদি 0 হয় তাহলে এ বিন্দুতে উপস্থিত আধানটা আর যাই হোক তড়িৎ বলের কারণে সে স্থান পরিবর্তন করবে না, টোটাল বলটা যদি 0 হয়। তাহলে এখন এই বলের মানটা যদি 0 হয় তাহলে আমরা পাচ্ছিটা না, দেখো একটু খেয়াল করো, 1/4πε0 ক্যাপিটাল Q1 Q2 বাই আর স্কয়ার। আর এইখানে যে মাইনাস চিহ্নটা সামনে আনছি, মাইনাস আর ক্যাপ। আর এখানে কি পাবো? 1/4πε0 আগের মতোই Q1 Q বাই এখানে আছে R1 স্কয়ার আর ইকুয়াল টু 0। আর যদি শুধু মানের কথা বিচার করি তাহলে আর ভেক্টরটার কথা রাখার দরকার নেই। এবার দেখো এফ এর মানটা যদি 0 হয় তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলে আমরা এই অংশটা পাই। এখান থেকে কমন কি যাবে? Q1/4πε0 কমন নিয়েছি। তারপর দেখো এই যে Q2 বাই আর স্কয়ার মাইনাস, সেটাকে এদিকে রেখেছি আর এটা সামনে এনেছি। এনে শেষ পর্যন্ত তুমি লক্ষ্য করো আমরা সমাধান করে কি পাচ্ছি? ওই দূরত্ব দুটোর অনুপাত যেটা পাবো সেটা Q আর Q2 এর অনুপাতের বর্গমূলের উপর নির্ভর